পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এবার আবারও চটে উঠেছে ইরান। এবার ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর ইরানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আইআরজিসি। তারা বলেছে যে কোনো সময় ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাবে ইরান। এদিকে সিরিয়ার ঘটনায় আরও বেশি শক্তিশালী হয়েছে ইসরায়েল, কেননা সিরিয়ায় এবার আর ইরানের কোনো মিত্র নেই কোনো হিজবুল্লাহর মিত্র। এতে করেই চটে উঠেছে নেতানিয়াহু সরকার। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। আজ আমরা এক নতুন সিরিয়াকে দেখছি বলে মন্তব্য তুরস্কের। এদিকে সিরিয়ার প্রেসিডেন্টের পতনের পর ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের। পরেই জানাবো সিরিয়ায় ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে সতর্ক হোয়াইট হাউস। জানাবো গাজায় ইসরায়েলের মুহুর্মুহুর বিমান হামলা, নিহত অন্তত ৩৪ ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা আজ এক নতুন সিরিয়াকে দেখছি বলল তুরস্ক। সিরিয়ায় দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ ও বাশার আল আসাদ সরকারের পতন নিয়ে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কাতারের দোহায় বক্তব্য রাখার সময় তিনি এই কথা আলোচনা করেন। এ সময় তিনি সিরিয়ায় তুরস্কের ভূমিকা এবং প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার জন্য কি করেছেন তা তুলে ধরেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আজ এক নতুন সিরিয়াকে দেখছি। সরকার ভেঙে পড়েছে এবং দেশের নিয়ন্ত্রণ অন্যদের হাতে। অবশ্যই এটি একদিনে ঘটেনি। গেল ১৩ বছর ধরে দেশটি অশান্ত ছিল। তবে ২০১৬ সাল থেকে আস্তানা প্রতিক্রিয়ার মাধ্যমে রাশিয়া, ইরান, তুরস্ক পরিস্থিতি শান্ত করেছে। মূলত যুদ্ধটা আটকে রেখেছিলাম আমরা। তিনি বলেন, এই মূল্যবান সময় সরকার নিজের জনগণের সঙ্গে মিলেমিশে থাকার জন্য ব্যবহার করতে পারত, কিন্তু সরকার সেই সুযোগ কাজে লাগায়নি। যখন সব প্রচেষ্টা ব্যর্থ হলো তখন প্রেসিডেন্ট এরদোয়ান নিজেই সরকারকে জাতীয় ঐক্য ও শান্তি স্থাপনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেটাও প্রত্যাখ্যাত হয়। হাকান ফিদান বলেন, আসাদ প্রশাসন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে ব্যর্থ হয়। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো জনগণের প্রয়োজন মেটানোর মতো সঠিকভাবে কাজ করতে পারেনি। তারা মৌলিক সেবাগুলোও দিতে ব্যর্থ হয়। অর্ধেক জনসংখ্যা নিজ দেশেই বা দেশের বাইরে বাস্তুচ্যুত। এতে অভিবাসনের ঢেউ সৃষ্টি হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপের জন্যও ঝুঁকি তৈরি করেছে। সরকার টিকে থাকার জন্য মাদক বাণিজ্যের উপর নির্ভর করছিল। তিনি আরো বলেন, আজ সকালে সিরিয়া এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সিরিয়ানরা নিজ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ আশার আলো দেখা যাচ্ছে। সিরিয়ার জনগণ এটা করতে পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সাহায্য করতে হবে। সিরিয়া জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের কল্যাণকে অনেক গুরুত্ব দেয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রশাসনকে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত করতে হবে। অন্তর্ভুক্তির নীতি থেকে কখনো সরে আসা যাবে না। প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা থাকা উচিত নয়। এখন সময় একত্রিত হওয়ার এবং দেশ পুনর্গঠনের। তিনি আহ্বান জানিয়ে বলেন, আজ আমরা আঞ্চলিক ভিত্তিক এবং আন্তর্জাতিক সকল পক্ষকে আহ্বান জানাই যেন তারা ধৈর্য এবং শান্তভাবে কাজ করে এবং এমন পদক্ষেপ থেকে বিরত থাকে যা এই অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তোলে। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা এবং ঐক্য রক্ষা করা অবশ্যই প্রয়োজন। সিরিয়ায় সরকার পরিবর্তনের পর এবার ফের খেপেছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে ইরান। ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এসব সমরাস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়, ইরানের নাগরিকদের ইচ্ছা ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করা হোক, যা 1-2 এর চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই অপারেশন সম্পর্কে নেতানিয়াহুর প্রশাসন কল্পনাও করতে পারবে না। এ সময় এক ইরানি নাগরিক বলেন, আমরা চাই অপারেশন ট্রু প্রমিস 3 প্রথম দুটি হামলার চেয়েও আরো বেশি ভয়াবহ হোক। আমরা এমনই ভাবে করতে হবে যাতে শত্রুপক্ষ বুঝতে পারে ইরানের সঙ্গে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। অপর এক ইরানি নাগরিক বলেন, আমি অত্যন্ত খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী। ইসরায়েলের বিরুদ্ধে
পাল্টা হামলা চালানোর আহ্বান জানিয়ে আরেক ইরানি বলেন, আমরা যদি জবাব না দেই তাহলে প্রতিপক্ষ আমাদের উপর আরো চড়াও হবে। তাই আমি সরকারকে বলতে চাই, ইরানের মাটিতে যারা হামলা চালিয়েছে তাদের কড়া জবাব দেওয়া হোক। আর দেরি না করার আহ্বান জানায় এই ইরানি। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এক্ষেত্রে ইরান অবশ্য পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি। সিরিয়ায় ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে সতর্ক হোয়াইট হাউস। হোয়াইট হাউস বলেছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এখন অগ্রাধিকার হচ্ছে দেশটির সংঘাত যেন ইসলামিক স্টেটের পুনরুত্থান না ঘটে বা মানবিক বিপর্যয় ডেকে না আনে তা নিশ্চিত করা। গত শনিবার এক বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ও তার দল সিরিয়ার অস্বাভাবিক ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সেখানে আঞ্চলিক অংশীদারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেন, যুদ্ধের ঢেউ বাইরে এসে যাওয়ার সম্ভাবনা একটি উদ্বেগের বিষয়। বিশেষ করে আইসিসি নামে পরিচিত তথাকথিত ইসলামিক স্টেট নিয়ে আছে বিশেষ উদ্বেগ। তিনি ক্যালিফোর্নিয়া সিমি ভ্যালিতে রিগান ন্যাশনাল ডিফেন্স ফোরাম পরিচালিত এক সম্মেলনে বলেন, সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের বিভিন্ন পর্যায়ে সবচেয়ে খারাপ সময়ে আমরা আইসিসের ব্যাপক তৎপরতা দেখেছি। সালিভান বলেন, সিরিয়ার লড়াই যেন তা ঘটার সুযোগ না দেয় তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার পাবে। তা নিশ্চিত করতে আমরা সরাসরি এবং সিরিয়ান ডেমোক্রেট ফোর্সে কুর্দিদের সাথে কাজ করে নিজেরাই পদক্ষেপ নিতে চাচ্ছি। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় 900 সেনা রয়েছে, যাদের মধ্যে কিছু বাহিনীও ইসলামিক স্টেট বা আইসিএস গ্রুপের পুনরুত্থান ঠেকাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পূর্বাঞ্চলে কুর্দি মিত্রদের সাথে কাজ করছে। যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন কমান্ডার প্রধান জেনারেল ব্রয়ান ফ্রান্ট আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে বলেন, সিরিয়ার তালমাতাল পরিস্থিতি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির উপর কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে তিনি কোনো অনুমান করতে চান না। তিনি বলেন, কিছু বলার এখনো সময় হয়নি। সূত্র ভয়েস অব আমেরিকা। গাজায় ইসরায়েলের মুহুর্মুহুর বিমান হামলা, নিহত আরও অন্তত 34 ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলের বেত লাহিয়াতে 5তলা ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 34 জন নিহত হয়েছেন। স্থানীয় ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা গাজার উত্তরাঞ্চলে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল বলেছেন, অবিমান গুলি ও বোমা বর্ষণের কারণে আহতদের উদ্ধার করার সুযোগ ক্রমাগত ক্ষীণ হয়ে আসছে। ইসরায়েল জানিয়েছে, জাবালিয়া থেকে শুরু হওয়া এই অভিযান বেত লাহিয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। রাতভর সন্ত্রাসীদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে গত সপ্তাহে গাজা সিটির জাবালিয়ায় এক বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 25 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 13 জন শিশু। গত বছরের অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে 44,952 জন, আহত লক্ষাধিক। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। সিরিয়ায় সরকারের পতনের পর ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে প্রায় 2 সপ্তাহ হল। এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর বেনিয়ামিন নেতানিয়াহু এই হুঁশিয়ারি দেন। নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছি যে যদি কোনো চুক্তি লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযান থেকেও ভয়াবহ জবাব দেওয়া হবে। তবে যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এছাড়া তিনি বলেছেন, ইসরায়েল প্রথম দিন থেকেই যুদ্ধবিরতি কার্যকর করছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ এনেছে। লেবাননের অভিযোগ, অন্তত 75টি স্থানে ইসরায়েল হামলা চালিয়েছে। ডয়েচে ভেলে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েল যে যুদ্ধবিরতি হয়েছে তাতে 60 দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলোতে মোতায়েন থাকবে। কোনো পক্ষই অন্য পক্ষের উপর আক্রমণ চালাবে না।